হ্যালো স্টুডেন্টস, ভূগোল ভিডিওজের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। মাধ্যমিক পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। তোমরা পুরনো সালের প্রশ্নগুলো যদি নাড়াচাড়া করো তাহলে দেখতে পাবে যেগুলো এইটা 5 নম্বরের প্রশ্ন প্রায়ই আসে। শুধু তাই না, এমসিকিউ এবং ছোট প্রশ্ন এখান থেকে অনেক রকমের হয় এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো যেহেতু ছোট প্রশ্ন আসে, তো কোন জায়গা থেকে ছোট প্রশ্নগুলো হয় সেগুলো আমরা হাইলাইট করে দেবো, বা কম্পারেটিভ পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা বলে দেওয়া হবে, এবং বড় প্রশ্নে কতটা লিখতে হবে, কি কি পয়েন্ট করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হবে। তাই খাতা কলম নিয়ে সবাই বসো, আর আমরা শুরু করব আজকের ক্লাস। তো আজকের ক্লাস হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। প্রথম কথা হচ্ছে যে পৃথিবী একটা গ্রহ, তাই এর নিজস্ব কোনো উত্তাপ নেই, কোনো আলো নেই। এদের উত্তাপের মূল উৎস বা একমাত্র উৎস হচ্ছে সূর্য। তাহলে উত্তাপের একমাত্র উৎস সূর্য এবং পৃথিবীর বায়ুমণ্ডল মোটামুটি একই রকমের। তাহলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা সব জায়গায় সমান হবে, কিন্তু বাস্তবে সেটা হয় না কিছু কারণের জন্য, কিছু প্রভাবকের জন্য। সেইগুলোই আমরা আজকে জানবো যে কোন কোন কারণের জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা সব জায়গায় সমান হয় না। তো প্রথম কারণ হচ্ছে অক্ষাংশ। আমরা ছোট ক্লাসে পড়েছি যে পৃথিবীর পূর্ব পশ্চিমে যে সমস্ত কাল্পনিক রেখাগুলো কল্পনা করা হয়েছে, বৃত্তাকার কাল্পনিক রেখাগুলো, সেগুলোকে অক্ষরেখা বলে। আর এই অক্ষরেখাগুলোর কৌণিক মানই হচ্ছে অক্ষাংশ। তো আমরা একটু মনে করে নিই যে পৃথিবীর একদম মাঝখান বরাবর যে অক্ষরেখাটা রয়েছে, যার নাম নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার কৌণিক মান হচ্ছে 0 ডিগ্রি, এবং এর থেকে যত উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে যাওয়া যায় তত অক্ষাংশের মান ক্রমশ বাড়তে থাকে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, এরকম করে করে বাড়তে বাড়তে উত্তর গোলার্ধে সর্বোচ্চ মান হয় উত্তর মেরুতে 90 ডিগ্রি নর্থ বা 90 ডিগ্রি উত্তর, এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরুতে সর্বোচ্চ মান হয় 90 ডিগ্রি দক্ষিণ। তো তাহলে আমরা দেখছি যে নিরক্ষরেখা থেকে এই মান ক্রমশ 2 দিকে বাড়ছে। তো অক্ষাংশের কি প্রভাব উষ্ণতার তারতম্য? বলতে হবে অক্ষাংশের মান বাড়লে উষ্ণতা কমে। এই কমার হার কত? এই কমার হার গড়ে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ পরিবর্তন হলে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। ছোট প্রশ্নের জন্য আছে, এমসিকিউ প্রশ্ন। তাহলে 1 ডিগ্রি অক্ষাংশ বাড়লে উষ্ণতা 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। এর উদাহরণ যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পাই নিরক্ষরেখায় এই অঞ্চলে উষ্ণতা বেশি, এবং যত উত্তর এবং দক্ষিণ দিকে যাওয়া যায় গড় উষ্ণতা ক্রমশ কমতে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে 0 ডিগ্রি অক্ষাংশে গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 66.5 ডিগ্রি অক্ষাংশে গড় উষ্ণতা 12 ডিগ্রি সেন্টিগ্রেড। এর পরের পয়েন্টে আমরা যাবো, বড় প্রশ্নের পয়েন্টের মতো করে করেছি এখানে, যে কারণ কেন অক্ষাংশের মান বাড়লে গড় উষ্ণতা ক্রমশ কমতে থাকে। প্রধান কারণ হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। এই কথাটার মানে কি? যে সূর্যরশ্মি আপতিত হয় বা পৃথিবী পৃষ্ঠের উপরে পড়ে। তো সূর্যরশ্মিটি যদি পৃথিবী পৃষ্ঠের উপরে এইরকম প্রায় 90 ডিগ্রি কোণে এসে পড়ে উপর থেকে নিচে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই পরিমাণ সূর্যরশ্মি এতটা জায়গাকে উত্তপ্ত করছে। কিন্তু এটা কোণটা যখন কিছুটা বেড়ে যায়, তখন আমরা দেখতে পাবো যে এটা অনেক বেশি জায়গাকে উত্তপ্ত করছে। তাহলে একই পরিমাণ উষ্ণতা যখন বেশি জায়গাকে উত্তপ্ত করে, তখন তার তাপ দেওয়ার ক্ষমতাটা অনেক কমে যায়, মানে অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ে। সেই জন্য তির্যক রশ্মির উত্তাপ দেওয়ার ক্ষমতা কম, আর লম্ব রশ্মির উত্তাপ দেওয়ার ক্ষমতা বেশি বা উত্তপ্ত করার ক্ষমতা বেশি। আমরা যদি দেখি যে নিরক্ষরেখার উপরে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, এবং যত আমরা মেরুর দিকে যাচ্ছি আমরা দেখছি যে এই আপতন কোণটা, এই কোণটা এখানে দেখো 90 ডিগ্রি, এখানে কিন্তু সেটা কিছুটা কমে গেছে। ফলে এই আপতন কোণটা মানে তির্যকভাবে পতিত হওয়ার জন্য এখানে হচ্ছে তোমার যত নিরক্ষরেখা থেকে দুটো গোলার্ধের দিকে যাওয়া যায় তত এর মান মানে উষ্ণতা তাপ দেওয়ার ক্ষমতা ক্রমশ কমতে থাকে। সেই জন্য এর উষ্ণতাও কম হয়।
নেক্সট, দিন রাত্রির দৈর্ঘ্য। আচ্ছা, এখানে আরেকটি কথা বলতে হয়, এই লম্ব রশ্মি যতটা বায়ুমণ্ডল ভেদ করে, এতটা থেকে এতটা, তির্যক রশ্মি তার তুলনায় অনেক বেশি বায়ুমণ্ডল ভেদ করে। তো বায়ুমণ্ডল যত বেশি বায়ুমণ্ডল ভেদ করে আসবে, তত সেখানে বেশি যে তাপের বিভিন্নভাবে হ্রাস করতে থাকবে। ধূলিকণা দ্বারা শোষণ হতে হবে, বিভিন্ন গ্যাসীয় উপাদান দ্বারা কিছু শোষণ হয়, মেঘ দ্বারা কিছু শোষণ, বিচ্ছুর মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে যেতে পারে, বিভিন্নভাবে উষ্ণতা কমতে পারে। তো সেই জন্য লম্ব রশ্মি যেহেতু বায়ুমণ্ডল কম ভেদ করে, তাই এর উত্তাপ দেওয়ার ক্ষমতা বেশি, আর তির্যক রশ্মি যেহেতু বেশি বায়ুমণ্ডল ভেদ করে, তাই এর উত্তাপ দেওয়ার ক্ষমতা কম। তাহলে এই দুটো কারণে, একটা হচ্ছে পতন কোণের পার্থক্য, আর 2 নম্বর হচ্ছে কতটা বায়ুমণ্ডল ভেদ করছে। এই দুটো কারণের ফলে যেটা লম্ব সূর্যরশ্মি তার উত্তাপ দেওয়ার ক্ষমতা অনেক বেশি হয়, আর যেটা তির্যক সূর্যরশ্মি তার উত্তাপ দেওয়ার ক্ষমতা অনেক কম। তো সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে সূর্যরশ্মি পড়ে বলে নিরক্ষীয় অঞ্চল উষ্ণ হয়, এবং যত মেরুর দিকে যাওয়া যায় ক্রমশ উষ্ণতা কমতে থাকে। আরেকটা পয়েন্ট, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। নিরক্ষ অঞ্চলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় না, যত আমরা উচ্চ অক্ষাংশ দিকে যেতে থাকি, মানে অক্ষাংশের মান যত বাড়তে থাকে, এই দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হওয়ার টেন্ডেন্সিটাও তত বাড়ে। তো যেগুলাতে যখন দিনের দৈর্ঘ্য বেশি থাকে, তখন সেইগুলাতে উষ্ণতা স্বাভাবিকভাবেই বেশি হয়, আর রাতের দৈর্ঘ্য বেশি হলে উল্টো ব্যাপারটা হয়, মানে উষ্ণতা কম। এইভাবে অক্ষাংশ আমাদের বায়ুমণ্ডলীয় উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। তাহলে অক্ষাংশের ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট লিখবো? শুরুতেই আমরা লিখে দেবো যে অক্ষাংশ হচ্ছে, অক্ষাংশের মান বাড়লে উষ্ণতা কমে। তার একটা ডেটাটা দিয়ে দিলাম, উদাহরণ দিলাম, কারণগুলো গুছিয়ে লিখে দেওয়া হলো। এখানে দুটো ছবি দেবে, এই ছবিটা বই রয়েছে দেখবে, এবং এই ছবিটা যেখানে হচ্ছে তির্যক এবং লম্ব এবং তির্যক রশ্মি কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা তোমরা দিতে পারো। এই পয়েন্ট হয়ে গেল। নাম্বার 2, উচ্চতা। বায়ুমণ্ডলে এই উচ্চতা নিম্ন স্তর বলতে ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, বায়ুমণ্ডলের স্তর বিভাগ সম্পর্কিত একটা ভিডিও আপলোড করা আছে, সেখানে সব স্তরগুলো সম্পর্কে ডিটেলসে বলা আছে, সেটা একবার দেখে নিতে পারো। আচ্ছা, বায়ুমণ্ডলের এই নিচের স্তর বা ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। তাহলে উচ্চতা কি করে? উষ্ণতাকে কমিয়ে দেয়। এই উচ্চতা বৃদ্ধির একটা হার রয়েছে, যাকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের একটা হার রয়েছে, যাকে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলে। এটা 6.54 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি 1000 মিটার উচ্চতা বাড়লে, মানে প্রতি 1000 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকে গড়ে। একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপস রেট বলা হয়। অনেক বই এই 6.4টাকে 6.5 দেওয়া আছে, দুটোই ঠিক। এটার আরেকটা তথ্য হয়, আরেক রকমের তথ্য হয়, এই কথাগুলো খুব এমসিকিউতে আছে, যে 155 মিটার উচ্চতা বাড়লে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস হয়। তাহলে এই দুটো কথাই মনে রাখতে হবে এমসিকিউ প্রশ্নের জন্য। আমরা বড় প্রশ্নের ক্ষেত্রে এই তথ্যগুলো দেবো। তো আমরা দেখলাম যে উষ্ণতা হ্রাসের মানে একটা হার রয়েছে, যেটা ট্রোপোস্ফিয়ারে হয়। তো কেন এই উষ্ণতা হ্রাস হয়? উচ্চতা বৃদ্ধির সমস্যা উষ্ণতা হ্রাসের কারণ কি? আমরা নেক্সট পয়েন্ট করবো কারণ। তো প্রথম কথা হচ্ছে বায়ুমণ্ডলের স্বচ্ছতা। সূর্যের আলো বা উত্তাপের তুলনায় বায়ুমণ্ডল স্বচ্ছ, মানে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে এই উষ্ণতা বা আলো এটা হচ্ছে পেরিয়ে চলে যেতে পারে। প্রথমে সরাসরি গিয়ে উত্তপ্ত করে ভূপৃষ্ঠকে, বেশিরভাগটাই পেরিয়ে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। কত পার্সেন্ট উত্তপ্ত করে, কত পার্সেন্ট কোথায় রয়ে যায়, এই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে, হিট ব্যালেন্স বা পৃথিবীর তাপের সমতা বলে, সেটা তোমরা দেখে নিতে পারো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে বায়ুমণ্ডল স্বচ্ছ হওয়ার জন্য কি করে উষ্ণতা বায়ুমণ্ডল ভেদ করে বেশিরভাগ উষ্ণতা ভূপৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছে। প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এবং ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে বায়ুমণ্ডলগুলো উত্তপ্ত হয়। সেজন্য ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তরের উষ্ণতা সব থেকে বেশি হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর, যেমন ধরো এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, উপরের দিকে আমরা দেখছি ক্রমশ কমে যাচ্ছে, কারণ সূর্যের আলো প্রথমে ভূপৃষ্ঠে এসে পৌঁছেছিল, তারপরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুকে উত্তপ্ত করলে এভাবে উপর দিকে উত্তপ্ত হয়। সেই জন্য নিচের দিকে উষ্ণতা বেশি হয় এবং উপর দিকে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। 2 নম্বর হচ্ছে বায়ুর ঘনত্ব। ঘনত্ব যত বেশি হয়, তাপ ধরে রাখার ক্ষমতাও তত বেশি হয়। আর আমরা জানি যে বায়ুর ঘনত্ব নিচের দিকে বেশি, এবং যত উপরের দিকে ওঠা যায় বায়ুর ঘনত্ব ক্রমশ কমতে থাকে। সেজন্য নিচের দিকের উষ্ণতা বেশি হয় এবং উপরের দিকের উষ্ণতা ক্রমশ কমতে থাকে। নাম্বার 3, কঠিন বস্তুকণার উপস্থিতি। এক্ষেত্রেও একই কথা খাটে, যে নিচের স্তরে
কঠিন বস্তুকণার উপস্থিতি অনেক বেশি পরিমাণে থাকে, এই কঠিন বস্তুকণা সরাসরি তাপকে শোষণ করতে পারে, তাই কঠিন কণার উপস্থিতি বেশি হওয়ার জন্য নিচের স্তরে উষ্ণতা বেশি হয় এবং উপরের দিকে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। একটা উদাহরণ আমাদেরকে দিতে হবে। আমরা উদাহরণ খুব সহজভাবে বলতে পারি যে কলকাতা উচ্চতা কম হওয়ার জন্য কলকাতার উষ্ণতা দার্জিলিং এর তুলনায় বেশি হয়। দার্জিলিং ঠান্ডার দেশ, তোমরা জানো, মানে ঠান্ডার জায়গা। নেক্সট, এখানে আরেকটা কথা অ্যাড করতে হবে, যেটা 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন আসে, যে বৈপরীত্য উষ্ণতা। বৈপরীত্য উষ্ণতা, বৈপরীত্য কথাটা হচ্ছে বিপরীত থেকে। স্বাভাবিক ব্যাপারটা আমরা জানলাম যে স্বাভাবিক উষ্ণতাতে কি হয়, স্বাভাবিকের উল্টো হলে বিপরীত হবে। স্বাভাবিকে কি হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। আর বিপরীতে তাহলে কি হবে, যদি কোনো কারণে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা না কমে বাড়তে শুরু করে, তখন সেই অবস্থাটাকে বলা হয় বৈপরীত্য অবস্থা। একটা উদাহরণ দিতে পারো, খুব পপুলার উদাহরণ, তোমাদেরকে ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু যখন সাময়িক বায়ু পড়ানো হবে তখন আরো ডিটেলসে এগুলো বলা হবে, যে এটা উপত্যকা বৈপরীত্য বলা হয়, আর বিভিন্ন রকমের বৈপরীত্য উষ্ণতা হয়। এটা পার্বত্য উপত্যকা অঞ্চলে শান্ত আবহাওয়া, দিনের বেলা কি হয়, এই উপত্যকা অঞ্চলটা বেশি গরম হয়, আর এই পাহাড়ি অঞ্চলগুলোতে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বলে এগুলো কম উষ্ণ হয়, বা এখানে বাতাস শীতল বাতাস থাকে আর এখানে উষ্ণ বাতাস থাকে। তো শীতল বাতাস ভারী বলে এ ধীরে ধীরে ক্রমশ নিচের দিকে নামতে শুরু করে, ভারী বাতাসটা দুটো ঢাল বরাবর, আর এখানে যে গরম বাতাসটা ছিল সে উপরে উঠতে শুরু করে। একটা সময় কি হয়, পুরো ঠান্ডা বাতাসটা নিচে নেমে যায় আর গরম বাতাসটা উপরে উঠে যায়, ফলে নিচের দিকটা ঠান্ডা এবং উপরের দিকটা গরম থাকে। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয় একে উপত্যকা বৈপরীত্য বলে। আর এই নিচের দিকে নেমে আসা ঠান্ডা বাতাসটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। আর উপর দিকে উঠে যাওয়া গরম বাতাসটাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। তাহলে উচ্চতায় আমরা কি কি পয়েন্ট লিখলাম, উচ্চতার সঙ্গে এর সম্পর্কটা কি, উষ্ণতার যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমতে থাকে, স্বাভাবিক উষ্ণতা ভাষার হারটা এখানে লিখে দেবো, সাইডে অবশ্যই ছবিটা দিয়ে দিতে হবে, কারণগুলো গুছিয়ে প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করে লিখতে হবে, উদাহরণ বলেই দিয়েছি আমি, এবং এখানে ছোট করে বৈপরীত্য উষ্ণতা কথাটা লিখে দিতে হবে। বৈপরীত্য উষ্ণতার উদাহরণ দিলে একটা ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর ছবি দিয়ে দিতে হবে। নেক্সট, স্থলভাগ ও জলভাগের বন্টন। এই স্থলভাগ আর জলভাগ এদের তাপ গ্রহণ করার ক্ষমতা বিভিন্ন রকমের হয়। স্থলভাগ জলভাগের তুলনায় অনেক তাড়াতাড়ি উষ্ণ হয় এবং অনেক তাড়াতাড়ি শীতল হয়। ফলস্বরূপ যে মহাদেশীয় অংশ, মানে যেটা সমুদ্র থেকে অনেক দূরে, সে অনেক তাড়াতাড়ি গরম হয়, মানে দিনের বেলা অনেক তাড়াতাড়ি অনেক বেশি গরম হয়ে যায়, এবং রাতের বেলা অনেক তাড়াতাড়ি তাপ বিকিরণ করে অনেক দ্রুত শীতলও হয়ে যায়। অপরক্ষে আমরা যদি উপকূল অঞ্চল, মানে যেখানে সমুদ্র রয়েছে, জলভাগ রয়েছে, সেখানে দেখবো যে দিনের বেলা খুব বেশি গরম হতে পারছে না, আবার রাতের বেলা খুব বেশি ঠান্ডাও হতে পারছে না। তো যে অঞ্চলের জলবায়ুতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য, মানে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা এবং রাতের বেলা সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম, বা শীতের সর্বনিম্ন তাপমাত্রা এবং গ্রীষ্মের সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে পার্থক্য কম, দুটোই হতে পারে। একটাকে বললাম যে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন, যেটাকে দৈনিক উষ্ণতার প্রসর বলে, আর একটা বললাম বার্ষিক উষ্ণতার প্রসর, যেখানে উষ্ণতম মাস এবং শীতলতম মাসের তাপমাত্রার পার্থক্য। এটা এই যে পার্থক্যগুলো, এগুলো যদি কম হয় তখন সেই ধরনের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। আর যদি এই পার্থক্যটা বেশি হয়, মানে উষ্ণতার পার্থক্যটা, উষ্ণতম এবং শীতলতম মাসের উষ্ণতার পার্থক্য, যেটাকে বার্ষিক উষ্ণতার প্রসর বলা হয়, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস রাতের সর্বনিম্ন তাপমাত্রা, যেটাকে দৈনিক উষ্ণতার প্রসর বলা হয়, এই দুটো পার্থক্য যদি বেশি হয় তখন সেই ধরনের জলবায়ুকে বলা হয় চরমভাবাপন্ন জলবায়ু। তো তাহলে আমরা দেখছি উপকূলীয় অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন হয় এবং মহাদেশীয় অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ন হয়। তো এর কারণ হিসাবে তোমরা একটু আগে আমি যে কথাগুলো বললাম ওগুলো লিখে দিতে পারো, যে এখানে কারণ দুটো কথা লিখতে পারো। একটা হচ্ছে জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উষ্ণ ও দ্রুত শীতল হয়, যেটা আমি বললাম 1 নম্বর কারণ। এবং 2 নম্বর কারণ, একই পরিমাণ সূর্যরশ্মি দ্বারা জলভাগ যতটা উত্তপ্ত হয়, সম পরিমাণ স্থলভাগ তার 3 গুণ উত্তপ্ত হয়।
একটা নির্দিষ্ট পরিমাণ সূর্যের আলো জলভাগকে যতটা উত্তপ্ত করতে পারে স্থলভাগকে তার 3 গুণ উত্তপ্ত করতে পারে। এটাই হচ্ছে কারণ। দুটো পয়েন্ট করে এভাবে লিখে দিতে পারেন। উদাহরণ প্রচুর উদাহরণ রয়েছে। আমরা যদি মুম্বাই আর দিল্লির কথা ভাবি, মুম্বাইয়ের তুলনায় দিল্লির জলবায়ু অনেক চরমভাবাপন্ন। তো যদি বড় প্রশ্ন আসে 5 নম্বরে, তাহলে আমরা 3টেই লিখবো। অ্যাকচুয়ালি 3টেই লিখতে বলে ম্যাক্সিমাম, অনেক সময় 2টো বলে। তাহলে আমরা এই 3টেকে গুছিয়ে পয়েন্ট করে করে লিখে দেবো 5 নম্বরের প্রশ্নের জন্য। এই বাকিগুলো আমি আলোচনা করছি কারণ সেগুলো থেকে ছোট প্রশ্ন আসতে পারে। যদি বড় প্রশ্ন আসে তাহলে এতটাই লিখবে। ওকে, নেক্সট আমরা যাই বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কোন স্থানের যদি জলবায়ু যাই হোক সেখানের উপর দিয়ে যদি শীতল বায়ু প্রবাহিত হয় তাহলে সেখানকার জলবায়ুতে অনেকটা উষ্ণতা অনেকটা কমে যায়। আবার সেখানের উপর ওই নির্দিষ্ট অঞ্চলের উপর দিয়ে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে সেখানকার গড় উষ্ণতা অনেকটা বেড়ে যায়। আমরা উদাহরণ দিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমরা উষ্ণ বায়ুর উদাহরণ দেবো প্রথমে। তোমরা নাম শুনে থাকবে চিনুক বায়ু, যেটা বসন্তকালে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর প্রবাহিত হয় এবং এই বায়ুর প্রভাবে ওখানকার উষ্ণতা বেশ কয়েক ডিগ্রি বেড়ে যায়। শীতল বায়ুর উদাহরণ, শীতল বায়ু হচ্ছে পম্পেও বায়ু, যেটা আর্জেন্টিনার পম্পাস তৃণভূমির উষ্ণতাকে অনেকটা কমিয়ে দেয়। নেক্সট সমুদ্র স্রোত। একই রকমের ঘটনা ঘটে যে উষ্ণ সমুদ্র স্রোত কোনো উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হলে সেখানকার জলবায়ুটা উষ্ণ হয় বা সেখানকার বায়ু উষ্ণতা বেশি হয়, এবং শীতল স্রোত কোনো অঞ্চলের পাশ দিয়ে বা কোনো উপকূল অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হলে সেই অঞ্চলের যে এটা সেটা শীতল হয়, উষ্ণতাটা শীতল হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার ল্যাব্রাডর উপকূলের জলবায়ু শীতল হয়। আর উষ্ণ স্রোতের উদাহরণ আমরা বলতে পারি উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ের হেমারফেস্ট বন্দর উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও বরফমুক্ত থাকে। নেক্সট আমরা যাচ্ছি ভূমির ঢাল। ভূমির ঢালে একটা জিনিস খেয়াল করো যে এটা পৃথিবী, এটা তার উত্তর গোলার্ধ, এটা মনে করেন একটা পাহাড়। আমি বড় করে ইচ্ছে করে গেছি পৃথিবীর তুলনায় অনেক বড় করে বোঝানোর জন্য। তাহলে সূর্যের আলোটা মোটামুটি এই নিরক্ষীয় অঞ্চলের এই দিক থেকেই যাবে। তাহলে আমরা উত্তর গোলার্ধে দেখতে পাচ্ছি যে দক্ষিণমুখী যে ঢাল, নিচের দিক মানে দক্ষিণ, তোমরা জানো উপরের দিক মানে উত্তর। তো দক্ষিণমুখী ঢালে উষ্ণতা বেশি হয় কারণ সূর্যরশ্মি সরাসরি পড়ছে। তাহলে উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢাল অধিক উষ্ণ হয় উত্তরমুখী ঢালের তুলনায়, আর দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢাল অধিক উষ্ণ হয় দক্ষিণমুখী ঢালের তুলনায়। উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢাল উষ্ণ হয়, দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢাল উষ্ণ হয়। আচ্ছা, নেক্সট মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা বিশেষভাবে প্রভাবিত করে আমাদের উষ্ণতাকে, বায়ুমণ্ডলের উষ্ণতাকে। মেঘ মুক্ত অবস্থা যদি হয় তাহলে তার দিনের বেলা বেশি সূর্য আলো এসে পৃথিবীতে পৌঁছাবে, অ্যালবেডো অনেক কম হবে। অ্যালবেডো কি জানার জন্য হিট ব্যালেন্সের ভিডিওটা দেখতে হবে। যাই হোক, তো মেঘমুক্ত দিনে অ্যালবেডো অনেক কম হয়, সেই জন্য দিনটা অনেক উষ্ণ হয়। আর রাতের বেলা পার্থিব বিকিরণ হতে পারে না মেঘ থাকার জন্য, সেজন্য আমি উল্টো কথা বললাম। পার্থিব বিকিরণটা ভালো হতে পারে, বেরিয়ে যেতে পারে উষ্ণতাটা রাতের বেলা পৃথিবী থেকে, সেই জন্য এখানে তোমার রাতটা অনেক শীতল হয়। তাহলে দিনের বেলাটা বেশি আলো আসার জন্য, বেশি উত্তাপ আসার জন্য উষ্ণ হয়, রাতের বেলা পৃথিবী থেকে আবার সেটা বিকিরিত হয়ে যেতে পারার জন্য শীতল হয়। কখন? মেঘ মুক্ত থাকলে। আর মেঘাচ্ছন্ন থাকলে ঠিক উল্টোটা হয়, অ্যালবেডোর পরিমাণ অনেক বেশি হয়ে যায় মেঘ থাকার জন্য, সেই জন্য দিনটা অপেক্ষাকৃত শীতল হয় এবং রাতের বেলা টেরিস্ট্রিয়াল বা পার্থিব বিকিরণ হতে না পারার জন্য রাতটা অনেক উষ্ণ হয়। এটা খেয়াল রাখতে হবে। এছাড়াও আরো কয়েকটা পয়েন্ট রয়েছে। অধঃক্ষেপণ মানে মূলত বৃষ্টিপাত, তুষারপাত, এগুলো হলে সাময়িকভাবে সেই অঞ্চলের বায়ুর উষ্ণতা কিছুটা কমে যায়। মাটি কাঁকুড়ে বা ল্যাটেরাইট টাইপের মাটি হলে সেখানে উষ্ণতা ধারণ করার ক্ষমতা বেশি এবং তাড়াতাড়ি শীতলও হয়ে যায়, ফলে সেখানকার জলবায়ু চরমভাবাপন্ন হয়। উদাহরণ আমাদের ছোটনাগপুর মালভূমি। আবার পলি মাটি যুক্ত হলে সেখানকার জলবায়ু সমভাবাপন্ন হয়। উদাহরণ হচ্ছে আমাদের গাঙ্গেয় সমভূমির কথা বলতে পারো। নগরায়ন বেশি হওয়ার ফলে একদিকে কংক্রিটের জঙ্গল তৈরি হয়, প্রচুর কংক্রিটের বাড়িঘর তৈরি হয়, সেই জন্য উষ্ণতা অনেক বাড়ে। তৃতীয় কথা হচ্ছে কলকারখানাও বেশি হয়, যানবাহনও বেশি চলে, ফলে বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাসের নির্গমন বেশি হয়, ফলস্বরূপ উষ্ণতা ক্রমশ বাড়ে। শিল্পায়নের ক্ষেত্রেও তাই প্রচুর পরিমাণে তোমার গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ হওয়ার জন্য সেই অঞ্চলের উষ্ণতা বাড়ে। স্বাভাবিক উদ্ভিদের উপস্থিতি, নেক্সট 12 নম্বর পয়েন্ট। স্বাভাবিক উদ্ভিদ বেশি থাকলে সেই অঞ্চলের উষ্ণতা অনেকটা সমভাবাপন্ন হয়। স্বাভাবিক উদ্ভিদ না থাকলে সেখানকার
উষ্ণ সেখানকার যে পরিস্থিতি সেটা অনেক চরম ভাবাপন্ন হয়। ওকে ফ্রেন্ডস, আজকে এতটাই। থ্যাংক ইউ।